হয় বিচার ব্যবস্থায় যে কোনো একটি সংস্থার মধ্যে একজন করে প্রধান থাকে। বাংলাদেশের যে বিচার ব্যবস্থা সেখানেও একজন প্রধান আছেন, সাংবিধানিকভাবে তাকে বলা হয় প্রধান বিচারপতি। 1-1.5 বছর আগে আমরা বেশ একটা নাটক দেখলাম। কি সেই নাটক? আমরা দেখলাম যে বাংলাদেশের সিটিং বিচারপতি, যাকে এই অবৈধ সরকারে নিয়োগ দিয়েছিল, সেই বিচারপতিকে আমরা দেখলাম কিভাবে জোর করে ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হলো। এখন এবং শুধু তাই নয়, যেই মানুষটিকে তারাই প্রধান বিচারপতি, এই যে দলটি, যেই দলটি জোর করে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসে আছে ক্ষমতা দখল করে, এই দলটি এই মানুষটিকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছিল। হঠাৎ কেন তারা তাকে এইভাবে ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিল? কারণ সবকিছুর একটি সীমা থাকে। এই ভদ্রলোক মানুষটি যখন দেখলেন যে না, দিস হ্যাজ বিকাম টু মাচ, একটির পর একটি জোর করে অন্যায় আবদার তাকে দিয়ে করানো হচ্ছে, যখন আর মানা সম্ভব নয়, রং হেডেড অবৈধ শেখ হাসিনার আর কোনো আবদার রক্ষা করা, মিথ্যা আবদার রক্ষা করা সম্ভব না, যখন এই ভদ্রলোক এসকে সিনহা সাহেব যখন তার সাথে আর সায় দিলেন না, রায় দিলেন না, তার রায় পড়তে বা অস্বীকার করলেন, তখন তারা তার বিরুদ্ধে উঠে লাগলো। এবং শুধু একটি ঘটনা না, তার আগে আমরা দেখেছি মোতাহার সাহেব নামে আরেকজন বিচারপতিকে কিভাবে যখন বাধ্য করা হয়েছিল মিথ্যা রায় পড়ার জন্য, উনি যখন অস্বীকার করেছিলেন, কিভাবে তাকে গোয়েন্দা সংস্থা দিয়ে এসকে সিনহা সাহেবকে বলেন, মোতাহার সাহেবকে বলেন, তাদেরকে গোয়েন্দা সংস্থা দিয়ে, এটি তাদের বক্তব্যই উঠে এসেছে। আমরা তো তাদেরকে গিয়ে জিজ্ঞেস করিনি। আপনারা কেউ জিজ্ঞেস করেছেন? বাংলাদেশের মানুষ কি তাদেরকে জিজ্ঞেস করার সুযোগ পেয়েছে? পায়নি। আমরা তাদেরকে জিজ্ঞেস করার সুযোগ পাইনি। তারাই, যেহেতু এই মানুষগুলো বিবেকবান, সেই জন্য তারা যখনই সুযোগ পেয়েছে তখন এসে জাতির সামনে দাঁড়িয়ে তারা বলেছে তাদেরকে কিভাবে গোয়েন্দা সংস্থা দিয়ে নির্যাতন করে, টর্চার দিয়ে, ভয় ভীতি দেখিয়ে সেই কাজগুলো করতে বাধ্য করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয় নাই। আজকে পরিষ্কারভাবে শুধু বাংলাদেশের প্রতিটি মানুষের সামনে নয়, বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে নয়, আজকে সমগ্র দুনিয়ার কাছে, সমগ্র জাতির কাছে একটি পরিষ্কার যে বাংলাদেশের প্রধান বিচারপতি, যারা বিচার দেবে, যারা ন্যায় বিচার করবে সাধারণ মানুষের জন্য, তারাই যেখানে ন্যায় বিচার থেকে বঞ্চিত, তাহলে তারা কি করে সম্ভব সাধারণ মানুষকে ন্যায় বিচার দেওয়া, সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব? কি সম্ভব নয়। আজকে আমরা আমাদের প্রিয় নেত্রীর ব্যাপারে কি দেখেছি? আজকে সকালবেলায় জানানো হয়েছে আমাকে ঢাকা থেকে যে বাধ্য করা হয়েছে বিচারপতিকে, সেই বিচারপতিকে 3 দিন ধরে আটকে রাখা হয়েছে ঘরে, এমনকি তার পরিবারের সাথেও তাকে দেখা করতে দেওয়া হয়নি। গোয়েন্দা সংস্থার লোকেরা তাকে আটকে রেখেছে এবং বাধ্য করা হয়েছে, তাকে জীবনের হুমকি দিয়ে, জীবনের ভয় দেখিয়ে তাকে বাধ্য করা হয়েছে আমাদের প্রিয় নেত্রীর নামে মিথ্যা রায় দেওয়ার জন্য। আজকে এই হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা। আজ বাংলাদেশের কোন বিচারপতি দাঁড়িয়ে সাহস করে কথা বলতে পারবেন? পারবেন না। এই হচ্ছে বাংলাদেশের বিচার অবস্থা। এই গেল তাদের সেই 14,000 কোটির ছোট গল্প, এই গেল বিচার ব্যবস্থার ছোট গল্প। এই সেপ্টেম্বর মাস পর্যন্ত এই অবৈধ সরকার আমার নেতাকর্মী সহ বহু সাধারণ মানুষের বিরুদ্ধে 90,000 মিথ্যে মামলা দায় করেছে। 25 লক্ষের বেশি মানুষকে তারা আসামি করেছে। এই সরকার, এই অবৈধ সরকার 1500-ও বেশি মানুষকে তারা গুম করেছে। আর জখম, নির্যাতন, অত্যাচার এর সংখ্যা কোনো ক্যালকুলেটরের স্থান নেবে না। আমরা কি এই অপরাধ এই মানুষগুলোর অপরাধ, এরা শহীদ জিয়ার দল করে,
এই মানুষগুলোর অপরাধ, তারা এই অবৈধ সরকারের, শেখ হাসিনা এবং তার দলের, তার অবৈধ সরকারের মিথ্যা বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তাদের লুটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তাদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সাধারণ মানুষকে নিয়ে কথা বলার অধিকার কেড়ে নিতে চাই, সেই তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এই হচ্ছে সেই মানুষগুলো, এই কারণেই সেই মানুষগুলোর অবদান। শুধু আমার দলের নেতাকর্মী নয়, আমরা কি দেখেছি, সাধারণ মানুষগুলো, সাধারণ যুবকগুলো, সাধারণ তরুণগুলো, যে কোটার আন্দোলনে আমরা কি দেখেছি, যে তারা কি চেয়েছিল, তারা চেয়েছিল যে হ্যাঁ কোটা বিন্যাস করতে, রিফর্ম করতে তারা অনুরোধ জানিয়েছিল, আহ্বান জানিয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম, এটি ছিল একটি সামাজিক আন্দোলন, এটি ছিল একটি সামাজিক আন্দোলন। সামাজিক আন্দোলনকে আমরা দেখলাম কি নির্মমভাবে বর্বর জঙ্গলিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে আমরা দেখেছি কিভাবে এই মানুষগুলো নির্যাতিত করা হয়েছে, মানুষগুলোকে কষ্ট দেওয়া হয়েছে। আজও আমরা কি দেখি, যে আজও প্রায় অনেকগুলো মানুষ জেলখানায়। একদিকে গিয়ে বলছে কোটা মেনে নিলাম, কোটা করে দিলাম, আরেকদিকে দেখা যাচ্ছে এই যুবকগুলোর লাশ নদীতে ভেসে উঠছে, এই যুবকগুলোর বহু সংখ্যক মানুষ জেলখানার ভিতরে ধুকে ধুকে মরছে। এই হচ্ছে তাদের আসল রূপ। এক আজব ব্যাপার, এক আজব ব্যাপার। কি সেই আজব ব্যাপার? অনেকগুলো আজব ব্যাপার, তার মধ্যে আরেকটি আজব ব্যাপার দেখেন, সরকারের একজন বলে উপদেষ্টা, এই উপদেষ্টার বেতন কত? মাসে বলে 1,60,00,000 টাকা। আপনারা তো পৃথিবীর একটি উন্নত দেশে আছেন, একটি উন্নত দেশে আপনারা বসবাস করছেন, কেউ পার্মানেন্টলি আছেন, কেউ হয়তো সাময়িকভাবে এখানে বসবাস করছেন। বহু এখানে মানুষ আছেন যারা বহু বছরের পর বছর ধরে আছেন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন ধরে, থার্ড জেনারেশন ধরে এখানে আছেন। আপনারা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করছেন এখানে। আপনারা কি কেউ শুনেছেন এই যে ইউরোপে, ইংল্যান্ডে হোক, ইউরোপে হোক, আমেরিকাতে এখান থেকে কাছে, বাংলাদেশ থেকে কোথাও, এই যে বড় বড় দেশগুলো, জার্মানিতে হোক, ফ্রান্সে হোক, ইটালিতে হোক, শুনেছেন সরকারি কোনো কর্মকর্তা হোক, কর্মচারী হোক, উপদেষ্টা হোক, তার বেতন মাসে বাংলাদেশি টাকায় 1,60,00,000 টাকা না? এই বিষয়টাকেও লুকিয়ে রাখা হয়েছিল জনগণের কাছ থেকে। সৌভাগ্যক্রমে তাদেরই, এই অবৈধ সরকারি এক অবৈধ মন্ত্রীর মুখ থেকে জাতি এটি জানতে পেরেছে। কেন লুকিয়ে রাখার কি হলো? তুমি পাবলিকের মানি দিবে একজন তোমার তথাকথিত উপদেষ্টাকে, আবার তুমি লুকিয়ে রাখবে? এবং যখন এটি ফাঁস হয়ে গেল যে কিভাবে জনগণের টাকা তছরূপ করা হচ্ছে ইন দি নেম অফ উপদেষ্টার বেতন, তখন সেই অবৈধ মন্ত্রীকে সেখান থেকে তারা সরিয়ে দিল, অন্য একটি উসিলা দিয়ে তাকে দেখলাম জেলও খাটালো কয়েকদিন। এই হচ্ছে তাদের নীতি। শুধু তাই নয়, পত্রিকার পাতায় কি দেখলাম? পত্রিকার পাতায় আমরা দেখলাম যে এই রং হেডেড শেখ হাসিনার প্রতিদিনকার আপ্যায়ন বিল কত? 2 লক্ষ টাকা প্রতিদিনকার। আপনারা সবাই বাংলাদেশের মানুষ, আপনারা সবাই বাংলাদেশি। ক্যামেরার ওপারে যারা আছেন, বাংলাদেশ থেকে যারা দেখছেন, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বাংলাদেশে প্রতিদিন 2 লক্ষ টাকা আপ্যায়ন বিল, এটি কি একটি আজব ব্যাপার? এটি তো পাবলিকের পয়সা, এটি তো জনগণের পয়সা, অথচ 2 লক্ষ করে শুধু আপ্যায়ন বিল, বাকি অন্য বিল, অন্য খরচ বাদই দেন। একে তো নির্যাতন, একে তো অত্যাচার, আবার 1,60,00,000 টাকা বেতন, 2 লক্ষ টাকা করে প্রতিদিন আপ্যায়ন খরচ। এই হচ্ছে জাতির উপর স্টিম রোলার চালানো। শুধু কি তাই, তাদের নেতাকর্মী, তাদের মন্ত্রী বলেন, তাদের নেতাদের বিভিন্ন কোম্পানি কি হলমার্ক, ডেস্টিনি, বিভিন্ন নামে একটার পর একটা ব্যাংক কিভাবে খালি করে নিয়ে যাচ্ছে, একটার পর একটা ব্যাংক ধসে পড়ে যাচ্ছে। আজকে না গতকাল দেখলাম আরেকটি নতুন ব্যাংকের মনে হয় পারমিশন দিয়েছে। দেখেছেন নাকি কেউ?
4টা ব্যাংকের, আরো 4টা ব্যাংকের পারমিশন দিয়েছে। যাবার তো সময় হলো, আরো যত পারি নিয়ে যায় পাবলিকের মাস থেকে। এই হচ্ছে তাদের উদ্দেশ্য, এই হচ্ছে তাদের লক্ষ্য। শুধু ব্যাংক খাত থেকে তারা গত কয়েক বছর শুধু ব্যাংকের থেকে তারা জনগণের 2 লক্ষ কোটি টাকা গায়েব করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে যে এই যে 800 কোটি টাকা গায়েব হয়ে গেল, আজ পর্যন্ত কি আমরা দেখতে পেয়েছি যে একটি লোককে ধরেছে, একটি গ্রুপকে ধরেছে যে এরা এই কাজটি করেছে, এদেরকে শাস্তি দেওয়া হলো? দেখতে পেয়েছেন? জাতি দেখতে পায়নি। এই যে ব্যাংকগুলো যে ধসে পড়লো, 5,000 কোটি টাকা এই ব্যাংকের নাই, ওই ব্যাংকের 10,000 কোটি টাকা নাই, ওই ব্যাংকের 2,000 কোটি টাকা নাই, যেখানেই তাকাও জনগণের হাজার হাজার কোটি টাকা তসলুপ গায়েব, হাওয়া নাই। এক আশ্চর্য ব্যাপার। লুটপাটের এক মহা উৎসব দেশের মধ্যে, জনগণের সম্পদ লুটের এক মহা উৎসব। কারো কোনো বিচার নাই, কোথাও কোনো জবাবদিহিতা নাই। আশ্চর্য ব্যাপার। শুধু তাই নয়, যে জাদু বলে টাকা গায়েব হয়ে যাচ্ছে, সে জাদু বলে জনগণের যে সম্পদ, জনগণের সম্পদের নামে যে স্বর্ণ রাখা থাকে বাংলাদেশ ব্যাংকের ভোল্টে, সেই স্বর্ণ হয়ে যাচ্ছে তামা। কি আজব জাদু! বাপ রে বাপ, বহু জাদু আমরা দেখলাম, এমন জাদু দেখলাম না। শুধু কি তাই, আপনি দেখেন, এতদিন ছোটবেলা থেকে দেখে আসলাম যে কনস্ট্রাকশনের কাজ যখন হয় সেখানে বিল্ডিং এর মধ্যে রড দেয়, এখন দেখি ডিজিটাল বাঁশ দেয়। এখন দেখলাম বিল্ডিং বানাতে বলে বাঁশ লাগে। কয়দিন আগে দেখলাম, সারা জীবন দেখলাম রেল লাইনের 2টি লাইন চলে গিয়েছে, মধ্যখানে স্লিপার শক্ত কাঠের, ভালো, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এখন দেখলাম সেই স্লিপার সরিয়ে কাঠের স্লিপারে বাঁশ দিচ্ছে। এই বাঁশ যে কাকে দিচ্ছে কয়দিন পরে বুঝতে পারবে যারা দিচ্ছ। এই বাঁশ যে কোন দিক দিয়ে ঘুরে এসে কোন দিকে যে যাবে, এটা কয়দিন পরে বুঝতে পারবে। বাংলাদেশের জনগণ এটা কয়দিন পরে হাড়ে হাড়ে দেখিয়ে দিবে। আজকে এই যে দেখলাম বাংলাদেশের বহু সাংবাদিক, বহু পত্রিকার মালিক আজকে কি বলে, রং হেডেড, যে না, যখন সাগর রুনির হত্যা হলো, ঘরে ঘরে ঢুকে পাহারা দেওয়া সম্ভব নয়, রক্ষা করা সম্ভব নয়। বুঝলাম, ঠিক আছে, ঘরে ঘরে ঢুকে পুলিশের পক্ষে পাহারা দেওয়া সম্ভব নয়, কিন্তু কিছুদিন আগে এই যে সামাজিক আন্দোলন নিরাপদ বাংলাদেশ, আমার যে ছোট ছোট ভাইয়েরা, ছোট ছোট বন্ধুরা, ছোট ছোট বোনেরা, এরা যে নিরাপদ বাংলাদেশের দাবিতে, নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন করলো, তারপরে আমরা কি দেখলাম?